ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত সাউথ এশিয়ান অ্যান্ড আফ্রিকান লিটারেচারের বিখ্যাত একটা উপন্যাস পেটেলস অফ ব্লাড নিয়ে, রিটেন বাই গুগিওয়া থিওঙ্গ। নভেলটির ওপেনিং হয় মেইন ফোর ক্যারেক্টারের অ্যারেস্টের মাধ্যমে, অর্থাৎ এখানে কেন্দ্রীয় যে চারটি চরিত্র রয়েছে এই চারটি চরিত্রদ্বয়ের অ্যারেস্টের মাধ্যমে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো এই ক্যারেক্টারগুলো হলো মনিরা একজন স্কুল টিচার। মনিরা এখানে একজন ছেলে মানুষ, মেল ক্যারেক্টার। আবদুল্লাহ, যে একজন শপকিপার, দোকান পরিচালনা করত, সে ফাইটার, অর্থাৎ কেনিয়ার স্বাধীনতা যুদ্ধে সে যুদ্ধ করেছে। এরপরে ওয়ানজা একটা ফিমেল ক্যারেক্টার, সে বারমেইড হিসেবে কাজ করতো আবদুল্লাহ শপে। পরবর্তীতে সে ব্রোথেল পরিচালনা করেছে এবং নিজের শরীর বিলিয়ে দিয়েছে। এরপর কারেগা হচ্ছে একজন শ্রমিক নেতা এবং সে একসময় মনিরার স্কুলে টিচারিও করেছে। তো তাদেরকে গ্রেপ্তার করা হয় কেন? যে ইলমোরক শহরে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তিকে হত্যার সঙ্গে তারা জড়িত ছিল। এই চারজন, যেই তিনজন ব্যক্তি মারা গিয়েছিল তারা হলো রেমন্ড চুই। এই রেমন্ড চুই সে একজন স্কুল টিচার, হেড টিচার স্কুলের, অর্থাৎ প্রেস্টিজিয়াস সিরিয়ানা স্কুলের সে একজন হেড টিচার। এরপরে জিগো, সে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে হচ্ছে কিমেরিয়া একজন ওই ট্রেড ইউনিয়নিস্টের মতোই, সে একজন ব্যবসা পরিচালনা করতো, সে একজন ধনী বিজনেসম্যান। এই তিনজন মানুষই ছিল এখানকার গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি, বিভিন্ন সেক্টরের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং এই তিনজন ব্যক্তিকে হত্যার সঙ্গে জড়িত ছিল এই উপরের চারটি ক্যারেক্টার। তো এই ছাড়াও আরও কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো আমরা স্টোরি আলোচনা করার সময় জানবো তাদের সম্পর্কে। তো আগেই বলে নিচ্ছি যে স্টোরিটা অনেক মন দিয়ে শুনতে হবে, কেননা যদি এই স্টোরিটা আপনারা ভালোভাবে বোঝেন তাহলে বুঝতে পারবেন যে রাইটার কোন দিকটাকে ফোকাস করার চেষ্টা করেছে বা আলোচ্য নভেলের মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন। তো একটু বলে নেই যে কেনিয়ার স্বাধীনতার পর কেনিয়ার যে সাধারণ মানুষের উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। এখানে ক্যাপিটালিজম এবং ইম্প্যারিয়ালিজমেরই প্রভাব বিস্তার করেছে। সাধারণ মানুষ উপেক্ষিত হয়েছে, তাদের মর্যাদা অবহেলিত হয়েছে, তারা ভালো কিছু করতে পারেনি। তো এটাই ছিল এর প্রেক্ষাপট। তো আমরা আরও বিস্তারিত জানব। প্রথমে মনিরা নিয়ে আলোচনা করছি। মনিরা একটা ওয়ান্ডারফুল ক্যারেক্টার। সে লিমুরুতে বসবাস করত। সেখানে বেশ কিছু স্কুলে সে শিক্ষকতা করত, কিন্তু সেখানে সে ভালো ফিল করতো না। এর কারণ ছিল তার বাবা একজন উগ্র মেজাজের মানুষ এবং তার ওয়াইফ অনেক পিয়াস অর্থাৎ পুণ্যবান ছিল, এবং মনিরার সঙ্গে তাদের খুব একটা ক্লোজ অ্যাসোসিয়েশন ছিল না বা ভালো বনিবনা হচ্ছিল না। তাই লিমেরু ছেড়ে মনিরা ইলমোরক শহরে চলে আসে। এখানে একটা পরিত্যক্ত স্কুল সে রিওপেন করতে চায়, কিন্তু লোকাল পিপল, চিলড্রেন এবং গার্জিয়ানদের কাছ থেকে সে খুব একটা ভালো সাড়া পায় না। সাড়া না পেয়ে সে খুব হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এর কারণ সে প্রত্যেকটা বাড়িতে গিয়েছিল স্টুডেন্ট কালেকশানের জন্য, কিন্তু সে সফল হতে পারেনি। সে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর জিগোর কাছেও গিয়েছিল যে আরও নতুন করে টিচার নিয়োগ দেওয়ার জন্য, যাতে সে স্কুল পরিচালনা করতে পারে, কিন্তু সেখানেও কোনো লাভ হয়নি। তাই সে সিদ্ধান্ত নিল যে একসময় ইলমোরক ছেড়ে আবার নিজের গ্রামে লিমুরুতেই চলে যাবে। কিন্তু স্ত্রী এবং পিতার কথা চিন্তা করে সে ভাবলো সেখানে গিয়ে তো সে ভালো সময় কাটাতে পারবে না। তাই সেই ইলমোরগেই থেকে গেল এবং আরও প্রাণপণের চেষ্টা করলো, এবং একসময় সে সাকসেসফুল হলো। গার্জিয়ানরা খুব সাড়া দিল, সে ভালোভাবে স্কুল পরিচালনা করতে সক্ষম হলো। তো মনিরা সম্পর্কে আরও একটু আমরা জেনে নিই। সে যখন স্কুলে পড়তো, অর্থাৎ এই প্রেস্টিজিয়াস সিরিয়ানা স্কুলে সে যখন পড়তো, তখন সে একবার হেডমাস্টারের বিরুদ্ধে স্ট্রাইকে পার্টিসিপেট করেছিল। এর ফলে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, এবং সে নিজেকে একজন কমপ্লিটলি ফেইলর ব্যক্তি হিসেবে কল্পনা করেন। এর কারণ হচ্ছে সে জীবনে ভালো কিছু করতে পারেনি, কিন্তু তার ভাই এবং বোনেরা বিভিন্ন সেক্টরে বেশ উন্নতি করেছে। সুতরাং সে সবসময় হতাশার মধ্যে থাকতো, এবং তার একটা বোন ছিল যার নাম ছিল মুকামি, সে সুইসাইড করেছিল। এই মনিরার একজন ওয়াইফ এবং দুটো চিলড্রেন ছিল। এবার জানবো ওয়ানজা সম্পর্কে। সে একজন সেন্ট্রাল ফিমেল ক্যারেক্টার। ইলমোরগে সে নতুন, কিন্তু তার দাদি এখানেই বসবাস করে স্থায়ীভাবে। ওয়ানজা নতুন পরিবেশে শহরের লোকজনদের নজর কেড়েছে। ওয়ানজা মনিরাকে তার স্টোরি বলে যে যে স্কুলে সে পড়াশোনা করতো সেই স্কুলের এক ক্লাসমেটের সাথে সে লাভ রিলেশনে জড়িয়ে পড়েছিল। এতে তার বাবা তাকে অমানবিকভাবে পিটায় ব্যাপারটা জানতে পারার পরে। এতে ওয়ানজা ভীষণভাবে কষ্ট পায়।
বাবার উপর প্রতিশোধ নিতে গিয়ে ওয়ানজা তার বাবারই এক বন্ধু কিমিরিয়ার সাথে লাভ রিলেশন করে এবং প্রেগনেন্ট হয়। কিমিরিয়া তাকে ছেড়ে চলে যায়। এতে ওয়ানজা ভীষণ কষ্ট পায়। ওয়ানজা তখন বাড়ি ছেড়ে শহরে চলে আসে। বাঁচার জন্য আবদুল্লার শপে সে বারমেইড হিসেবে কাজ নেয়, যেটা একটা থ্যাঙ্কলেস জব। ইলমুরুগে ওয়ানজা চায় সে স্থায়ীভাবে বসবাস করতে এবং সে চায় যে নিজের একটা বাচ্চা হোক। তাই সে তার দাদিমার কাছে পরামর্শ চায়। তখন তার দাদিমা তাকে এম ওয়াথির কাছে পাঠায়, যে একজন ওয়াইজ মেডিসিন ম্যান, সেই সাথে একটা সেই সুদসেয়ার, মানে যে ভবিষ্যৎবাণী করতো এরকম একজন মানুষ। এম ওয়াথি তাকে সাজেস্ট করে যে নিউ মুনে বা চন্দ্র রাতে যদি সে কোনো পুরুষের সঙ্গে ইনভলভ হয় তাহলে সে বাচ্চা কনসেপ্ট করতে পারবে। এরপর ওয়ানজা মনিরাকে ইনভাইট করে এবং একটি রাতে তারা মিলিত হয়। আনফর্চুনেটলি মিলিত হওয়ার পরেও ওয়ানজা বাচ্চা কনসেপ্ট করতে ব্যর্থ হয়। এবার জানবো আবদুল্লাহ সম্পর্কে। কেনিয়ার স্বাধীনতার পর আবদুল্লাহ একজন ইন্ডিয়ান ম্যানের পরিত্যক্ত বাড়িতে তার অ্যাডাপ্টেড ভাই জোসেফের সাহায্যে এবং তার একটা ডঙ্কি ছিল, যেটার সাহায্যে সেই বাড়িটা পরিষ্কার করে একটা দোকান বা শপে পরিণত করে, যে বাড়িটা পোকামাকড় এবং স্পাইডারে পূর্ণ ছিল। আবদুল্লাহ একজন মমো ফাইটার, সে ফ্রিডম ফাইটার, অর্থাৎ কেনিয়া ব্রিটিশ উপনিবেশ বা ব্রিটিশ কলোনির হাত থেকে স্বাধীনতা লাভের জন্য যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের একজন ফ্রিডম ফাইটার হচ্ছে এই আবদুল্লাহ। যুদ্ধে সে একটা পা হারিয়েছে এবং সে একজন ফেরি টেম্পারেট ম্যান। তার কাস্টমারদের সঙ্গে সবসময় সে মিসবিহেভ করতো এবং তার অ্যাডাপ্টেড ভাই এই জোসেফকে সবসময়ের জন্য অভিশাপ দিত। এটা তার একটা বাজে অভ্যাস ছিল। কিন্তু ওয়ানজা যখন তার শপে চাকরি নেয়, তারপর থেকেই তার দোকানের বিক্রি বেড়ে যায় বা কাস্টমারদের খুব ভালোভাবে হ্যান্ডেল করতে সক্ষম হয় এই ওয়ানজা। কিন্তু ওয়ানজাও কিছু সময়ের পর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে ক্লায়েন্টদের সঙ্গে মিসবিহেভ করা শুরু করে। তখন আবদুল্লাহ দেখল যে তার দোকানের বিক্রি কমে যাচ্ছে, তাই সে ওয়ানজাকে লাভের সমান ভাগটা দিতে চায়। কিন্তু ওয়ানজা এর পরেও তার দোকান ছেড়ে চলে যায়। কারেগা, ফোর্থ ক্যারেক্টার হচ্ছে কারেগা। কারেগা মনিরের সাথে ইলমুরুগে মিট করে এবং বলে যে তার মা মারিয়ামও তার বাবার ফার্মে কাজ করত। অর্থাৎ কারেগা এখানে পরিচিত হচ্ছে এই মনিরের সাথে। কারেগা আরও বলে যে সে সিরিয়ানা স্কুলে পড়তো এবং সেখান থেকে এক্সপেলড হয়েছে হেড টিচারের বিরুদ্ধে স্ট্রাইক করার কারণে। কারেগা আরও ইনফরমেশান অ্যাড করে যে তার বোন মুকামিকে সে চিনত, অর্থাৎ মনিরার যে বোন ছিল মুকামি, সুইসাইড করে মারা গিয়েছিল, তাকে সে চিনত। এসব বলে মনিরার সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং মনিরার স্কুলে সে চাকরি নেয়, টিচার হিসেবে চাকরি নেয়। এরপর জানবো ইলমোরগের কথা। ইলমোরগ হচ্ছে একটা শহর। এর লোকজন ভীষণভাবে খরার মুখোমুখি হয়, বৃষ্টিপাত হচ্ছিল না। তারা আবদুল্লার ডঙ্কিকে ব্যাড ওমেন বা অশুভ লক্ষণ হিসেবে কনসিডার করে, কারণ এটা অনেক ঘাস খায় এবং ঘাস খাওয়ার পর অবশিষ্ট কোনো ঘাস রেখে যায় না, যেটা গরু ছাগল খেতে পারে, যেটা দুর্ভিক্ষ এনেছে। তাই তারা এই ডঙ্কিটাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু মুনিরা, কারেগা, ওয়ানজা স্ট্রং সাপোর্ট দেয় এই আবদুল্লার ডঙ্কির পিছনে এবং বলে যে এটা অনলি ইনকাম সোর্স অফ আবদুল্লার কেবল একমাত্র ইনকাম সোর্স এটা। কারেগা লোকজনদের বোঝাতে সক্ষম হয় যে দেখেন, এই খরাটা হয় ক্লাইমেট বা ওয়েদারের কারণে, ডঙ্কির কারণে নয়, বরং তাদের উচিত কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়া, যেখানে লোকাল এমপি এনদেরি ওয়ারিয়েরা সাহায্য করতে পারে তাদের। সিদ্ধান্ত পাকাপোক্ত হলো এবং সবাই সেট আউট করলো। নারী পুরুষের সমন্বয়ে একটা ডেলিগেশন গ্রুপ বা একটা প্রতিনিধি গ্রুপ কেনিয়ার উদ্দেশ্যে জার্নি করলো। শহরে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই আবদুল্লার এই অ্যাডপ্টেড ভাই জোসেফ ভীষণভাবে অসুস্থ হয়। দে নিড আর্জেন্ট হেল্প। প্রথমে তারা রেভ জেরড ব্রাউনের কাছে গেল। সে একজন প্রিস্ট, বুক ভরা আশা নিয়ে গিয়েছিল যে এই প্রিস্ট হয়তো তাদের সাহায্য করবে, কিন্তু সে একেবারে রিফিউজ করে দেয়। এরপর রেমন্ড ছুয়ের কাছে যাওয়া গেল, যে ছিল মনিরের ক্লাসমেট। ভেবেছিল সে হয়তো হেল্প করবে, কিন্তু বাসায় নক করতেই একজন মহিলা এতটা ফিরোসিয়াস হয়ে চিৎকার শুরু করলো যে এরা ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে আসলো। এরপর যাওয়া হলো ওয়ানজার সেই এক্স ওল্ড বয়ফ্রেন্ড, যেটা তার বাবার বন্ধু ছিল, তার কাছে সাহায্যের জন্য। সে সাহায্য করতে রাজি হয়ে গেল, কিন্তু একটা নোংরা কন্ডিশন রাখলো। সে ওয়ানজাকে রেপ করতে চায় এবং পরিস্থিতির শিকার হয়ে ওয়ানজাও রাজি হয়ে গেল জোসেফের এই অসুস্থতার কারণে। এতে করে এই কিমেরিয়া ওয়ানজাকে ইচ্ছামতো ধর্ষণ করে এবং জোসেফের চিকিৎসার ব্যবস্থা করে। তো এইখানে এই যে প্রিস্ট ম্যান, যেটাকে রিলিজিয়াস ফিগার ভাবা হচ্ছে, বা এই যে ক্লাসমেট যার সঙ্গে একটা ঘনিষ্ঠতা রয়েছিল, বা এই যে কিমেরিয়া, সে একজন পরবর্তী সময়ে একজন ধনী ব্যক্তি,
এইসব ব্যক্তিদের নোংরা চরিত্র রাইটার এখানে সুস্পষ্টভাবে ফোকাস করার চেষ্টা করেছেন, যে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা মানুষকে এক্সপ্লয়েট করে। আবদুল্লার এই ডঙ্কি যাত্রীদের মাল বহন করছে। আবদুল্লাহ খোঁড়া পায়ে হেঁটেই চলেছে। যাত্রীরা আবদুল্লাহ এবং তার এই গাধার প্রতি খুবই গ্রেটফুল। আবদুল্লাহ গল্প করতে শুরু করে যে কলোনাইজারদের বিরুদ্ধে সে ব্রেভলি যুদ্ধ করেছে, যুদ্ধে সে একটা পা হারিয়েছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা একটা গৌরবের ব্যাপার যে ক্রেনিয়ার সে একজন ফ্রিডম ফাইটার। তার গৌরবের কথা সে বলছে এবং বিভিন্ন গল্প বলে যাত্রীদের সে মুগ্ধ করে রেখেছে। আবদুল্লাহ ক্যাটাপল্ট বা গুলতি দিয়ে অ্যান্টেলপ বা একটা হরিণ শাবককে শিকার করে ফেলে। লোকজন আরও খুবই খুশি হয় আবদুল্লার প্রতি এবং তারা বলতে থাকে যে এটা আবদুল্লার ফিস্ট। আবদুল্লার ডেলিগেশন বা এই প্রতিনিধি দল এমপির কাছে পৌঁছালে তারা তাকে ভালোভাবে রিসিভ করেনি। এমপি সেক্রেটারি বলে এমপি অফিসে নেই, পরের দিন বিকালে আসতে। কিন্তু পরের দিন যখন তারা আসলো তখন এমপি বলেছে যে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছে, পরের দিন আসতে বলো। পরের দিন যখন তার সঙ্গে মিট করে তখন এই ডেলিগেশন দল বা প্রতিনিধি গ্রুপটা প্রথমে তাদের নেটিভ সং বা এটা সেটা বলে এমপির খুবই প্রশংসা করে, তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এরপরে তাদের দুরবস্থার কথা বলে যে খরার কারণে তারা খুব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে, খুব অসহায় তারা, তাদের উচিত এই এমপির উচিত তাকে হেল্প করা। কিন্তু এমপি হেল্প না করে বরং ভিন্ন কথা বলে যে কেসিও মিটিংয়ের জন্য তোমরা চাঁদা উঠাও, চাঁদা সংগ্রহ করো এবং এই মিটিংয়ে পার্টিসিপেট করো। কেসিও হচ্ছে কামওয়ান কালচারাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের জন্য তাদেরকে চাঁদা উঠাতে বলে। এই সময় এই প্রতিনিধি দলগুলো এরা খুবই ক্ষেপে যায় এমপির এই কথাতে, এমপিকে পাথর ছুঁড়তে শুরু করে। এমপি নিয়ার বাই স্টেশনে ফোন লাগায় এবং পুলিশরা এসে এদেরকে অ্যারেস্ট করে। এদের অভিযোগ ছিল যে এরা স্পেস ব্রেকিং করেছে বা শান্তিভঙ্গ করেছে, তাই এদেরকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ। আর এখানে এই পুলিশের নাম হচ্ছে গডফ্রে, এই ইন্সপেক্টরের নাম হচ্ছে গডফ্রে। এরপরে এরা খুব বিপাকে পড়ে যায় এবং একজন কাইন্ড লয়ার এদেরকে মুক্তি করে দেয় বা রিলিজ করে দেয়। সে স্ট্রং আর্গুমেন্ট তুলে ধরেন যে এরা আসলে স্পেস ব্রেকিং করছে না, এরা শান্তিপ্রিয় মানুষ, অসহায়ত্বের কারণে একসময় প্রতিবাদী হয়েছে। বিভিন্ন আর্গুমেন্ট তুলে ধরেন বা তাদের পক্ষে মত তুলে ধরেন, যুক্তি তুলে ধরে তাদেরকে রিলিজ করে দেয়। এরপরে প্রতিনিধি দল ইলমোরগে ফিরে আসে এবং এক রাতে ভীষণ বৃষ্টি হয়। তখন এই স্থানীয় লোকজন মনিরা, কারেগে, আবদুল্লাহ, ওয়ানজা এরা এক জায়গায় মিট হয় এবং তারা থেঙেটা পান করে। থেঙেটা হচ্ছে একটা ড্রাগস যেটা হলিউসিনেশন পাওয়ার রয়েছে। এটা লোকাল পিপলরা তৈরি করে ভেষজ প্ল্যান্ট থেকে, যেটা ভীষণ নেশা ধরায়। এটা খাওয়ার পরে কারেগে একটু বেসামাল হয়ে যায় এবং সে নিজে নিজেই বলতে শুরু করে সেই মুকামির কথা, যেটা ছিল মনিরার বোন। তার সঙ্গে তার প্রেম ছিল এবং প্রেমে ব্যর্থ হয়ে সে সুইসাইড করেছিল। এর কারণ হচ্ছে এই মুকামির বাবা কারেগাকে পছন্দ করতো না বা কারেগার বাবাকে পছন্দ করতো না, তাই এই প্রেমে সে মেনে নিতে চায়নি, এই লাভ অ্যাফেয়ারটা মেনে নিতে চায়নি, তাই এখানে এই মুকামিটা সুইসাইড করেছে। কিন্তু মনিরা যখন কারেগার মুখে এই কথাগুলো শুনলো তখন সে ভীষণ কষ্ট পেল যে এর কারণে তার নিজের বোনটা মারা গেছে এবং এই মনিরা এখন ওয়ানজার সাথে আবার লাভ মেকিং করছে। এতে মনিরা ভীষণভাবে ক্ষেপে যায়, কিন্তু প্রথম দফায় সে একটু স্থির হয় এবং তার স্কুল থেকে বের করে দেয় কারেগাকে, কেননা কারেগা তার স্কুলেই টিচিং করতো। ওয়ানজা এরপরে রিকোয়েস্ট বা সুপারিশ নিয়ে যায় এই মনিরার কাছে যে তারা এখন লাভ মেকিং করছে, এই কারেগার প্রতি নিষ্ঠুর না হতে। কিন্তু কোনো কথাই মনিরা শোনেনি, তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। একদিন ইলমোরগে একটা প্লেন ক্রাশ হয়। এতে আবদুল্লার একমাত্র ইনকাম সোর্স তার ডঙ্কিটা মারা যায়। অনেক লোকজন প্লেন দেখতে আসে। আবদুল্লাহ এবং ওয়ানজা মিলে একটা স্মল রেস্টুরেন্ট চালু করে, সেখানে তারা থেঙেটা এবং অন্যান্য খাবার বিক্রি করতে শুরু করে। যেটা আগে বলেছি, থেঙেটা হচ্ছে এক ধরনের ড্রাগস এবং এটা প্রি কলোনিয়াল, অর্থাৎ এই কলোনি স্থাপনের পূর্বে মানুষ ব্যবহার করত বা এটা খেত, এটা স্বাদ নিত। কিন্তু এখন বর্তমান সময়ে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এটা স্বাদ নিতে। পাশাপাশি এখানে অনেক মডার্নিটি দেখা যাচ্ছে, অনেক স্থাপনা শুরু হয়েছে। গ্রাম্য ইলমোরগে ট্রান্স আফ্রিকান রোড নির্মাণ করা হচ্ছে, যে রাস্তাটা কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংযোগ স্থাপন করবে। ইন্টারন্যাশনাল ক্যাপিটালিস্টরা আসার সুযোগ পাবে। অর্থাৎ এই গ্রাম্য ইলমোরগে যে সিম্পলিসিটি ছিল সেটার পরিবর্তে এখন কমপ্লেক্সিটিতে পূর্ণ হচ্ছে। ইলমোরগে স্টোনের বড় বড় বিল্ডিং তৈরি হতে শুরু করেছে। এখানে আয়রন এবং কংক্রিটের বিল্ডিংও দেখা যাচ্ছে, গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। আবদুল্লাহ এবং ওয়ানজা এখানে বেশ ধনী হয়ে গেছে। তারা একটি সিঙ্গেল বিল্ডিং নিয়েছে যেখানে তারা ব্যবসা করছে। যেমন এখানে শপ রয়েছে, বুচারি রয়েছে, বার রয়েছে,
বেয়ার হল রয়েছে, ডান্স প্লেস রয়েছে, স্লিপিং রুম রয়েছে। এছাড়াও এখানে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এখানে রাইটার বুঝাতে চাচ্ছেন যে এই গ্রাম্য এলাকাটাতে অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে। মনিরা এই নিউ ইলমোরগে কিছুই করতে পারেনি, কেননা সে ওয়ানজার কাছে লাভ আশা করছে বা লাভ মেকিং করতে চাচ্ছে, কিন্তু ওয়ানজা তো এখন মানি মেকিংয়ে ব্যস্ত আছে আবদুল্লার সাথে, যার কারণে এই মনিরা পুরোটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে থেঙাটাতে আসক্ত হয়ে যায়। এটা থেকে কাটার জন্য সে লিলিয়ান নামের একজন মেয়ের সাথে লাভ অ্যাফেয়ার করতে চায়, সেটা ওয়ানজাকে দেখানোর জন্য যাতে সে ফিরে আসে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এবং এই লিলিয়ানও অনুদের সঙ্গে একসময় লাভ রিলেশন করে বা মেশামেশি করে, অ্যাসোসিয়েট করে। এটা দেখে মনিরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে গডের পথে ফিরে আসে। ইভেন সে এই আবদুল্লাহ, ওয়ানজা এবং কারেগাকেও গডের পথে ফিরে আসার জন্য ইনভাইট করে। ওয়ানজার গ্র্যান্ডমাদার নিয়াকিনুয়া, এই নিয়াকিনুয়া এক টুকরা জমি ছিল তার, যেটা ব্যাংকের কাছে বন্ধক রেখে সে লোন নিয়েছিল ব্যবসা করার জন্য বা ভালো কিছু করার জন্য, কিন্তু সেটা তো পরিশোধ করতেই পারেনি। ব্যাংক একসময় তার এই জমিটা নিয়ে নেয়। এতে সে ভীষণভাবে কষ্ট পায় এবং মারা যায়। তাকে দাফন করার কোনো জায়গা ছিল না, তাই এক টুকরো জমি কিনতে ওয়ানজা তার বিজনেস শেয়ারটা বিক্রি করে দেয়। তার ব্রিওয়ারি ছিল, অর্থাৎ যে মদের দোকানটা ছিল, সেটা বন্ধ হয়ে যায় লাইসেন্স না থাকার কারণে। অন্যদিকে নতুন করে ব্রিওয়ারি ইস্টাবলিশড হয়, অর্থাৎ মদ তৈরির কারখানা তৈরি হয়, যেখানে ক্যাপিটালিস্ট, এমজিগো, চুই এবং কিমেরিয়ার মতো ব্যক্তিরাই সেটার প্রতিনিধিত্ব করে। এরপরে ওয়ানজা এক টুকরো জমিতে ব্রোথেল খোলে এবং ভীষণভাবে লাভবান হয়। সে নিজের শরীর বিক্রি করে দেয় এবং সে একটা উক্তি করে যে ইন নিউ কেনিয়া ইউ মাস্ট ইট সামবডি, আদারওয়াইজ ইউ উইল বি ইটেন। অর্থাৎ তার উক্তিটা এরকম ছিল যে এই কেনিয়াতে, নতুন কেনিয়াতে তুমি অবশ্যই কাউকে খাবে, তা না হলে অন্যরা তোমাকে খেয়ে ফেলবে। এখানে খেয়ে ফেলা বলতে এক্সপ্লয়েট করা বা ঠকানো এই ধরনের বলছে, যে একজনকে ঠকেই আরেকজন সামনের দিকে যায়। এই কথাগুলো ওয়ানজা বোঝানোর চেষ্টা করেছে। আর সে তো একটা প্র্যাকটিক্যাল ক্যারেক্টার এখানে। ওয়ানজা আবদুল্লার সাথে একসাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়। ওয়ানজা সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর বারমেইডের কাজ করবে না। সে ঘোষণা দেয় যে সে এই থ্যাঙ্কলেস জবটাকে ছেড়ে দিয়েছে, বারগাল হিসেবে সে আর কাজ করবে না, যাতে অন্যরা বুঝতে পারে যে সে এসব আর করবে না। তাই অন্যদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্যই সেই সব কথাগুলো বলছে। ওয়ানজা ছুই, এমজিগো এবং কিমেরিয়াকে ইনভাইট করে এবং আবদুল্লার সঙ্গে পরিচিত করিয়ে দিতে চায় যে সে আবদুল্লার সাথে এখন থেকে থাকবে। প্রথমে চুই আসে, ওয়ানজা তাকে একটা রুমে বসতে দিয়ে খাবার প্রস্তুত করতে যায়। এরপর এমজিগো আসে, তাকেও ভিন্ন রুমে বসতে দেয়। এরপর কিমেরিয়া আসে, তাকেও ভিন্ন রুমে বসতে দেয়। অর্থাৎ একজনকে ভিন্ন ভিন্ন রুমে বসতে দেয় এবং দেখতে থাকে আবদুল্লাহ কখন আসবে। রুম থেকে বেরিয়ে হেভি একটা ফ্রাইং প্যান নিয়ে ওয়ানজা কিমেরিয়ার মাথায় হিট করে এবং ইনস্ট্যান্টলি কিমেরিয়া মারা যায়। অর্থাৎ ওয়ানজা হয়তো সে সময় এটা ভাবছিল যে সে দুইবার একে ধর্ষণ করেছে বা রেপ করেছে। আবদুল্লার সঙ্গে থাকতে গেলে তারা তাকে থাকতে দেবে না, কারণ তারা যখন চাচ্ছিল তখনই তাকে রেপ করছিল বা ব্রোথেলে তারা আসা যাওয়া করতো। আবদুল্লার সাথে স্থায়ীভাবে থাকবে এটা তারা চাইবে না। এই জন্যই হয়তো সে এই কিমেরিয়াকে সেখানেই হত্যা করে। ওয়ানজা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন দেখে যে তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে জানা যায় যে মনিরা পেট্রোল স্প্রে করে তার বাড়িতে আগুন দিয়েছে এবং ইলমোরগের একটা খাড়া পাহাড় থেকে সে বসে বসে দেখছে যে কি ঘটছে। আবদুল্লাহ ওয়ানজাকে সেই দফায় সেভ করে। এমজিগো ও ছুঁই আগুনে পুড়ে মারা যায়। অর্থাৎ সেই বাড়িতে আগুন ধরেছিল, এই বাড়িতেই পুড়ে তারা মারা যায়, কিন্তু আবদুল্লাহ ওয়ানজাকে সেভ করে নিয়ে যায়। নভেলের শেষে আমরা দেখব যে মনিরাকে কোর্টে পুলিশ ধরে নিয়ে গেছে এবং কোর্টে তার বাবা তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছে, কিন্তু মনিরার কোনোরূপ ফিলিংসই নেই, কোনো ফিলিংসই কাজ করছে না। সে একদম স্বাভাবিক দেখাচ্ছে তাকে। ওয়ানজা তার মায়ের কাছে চলে যায়। যাওয়ার আগে সে বলে যায় যে তার গর্ভে আবদুল্লাহর সন্তান, সে আবদুল্লাহর সন্তান তার গর্ভে। আবদুল্লাহ তার অ্যাডাপ্টেড ভাই জোসেফের কাছে চলে যায়। কারেগা প্রিজন থেকে জানতে পারে, কারেগা প্রিজন মানে কারাগারে বন্দি আছে এই কারেগা, সেখান থেকে জানতে পারে যে তার মা মারা গেছে। এতে সে ভীষণভাবে কষ্ট পায়। আরও জানতে পারে যে কেনিয়ার লোকজন এবার প্রতিবাদী হচ্ছে, সচেতন হচ্ছে, তারা অধিকার সচেতন হচ্ছে, তারা স্ট্রাইক করছে, স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে। এতে এই কারেগা ভীষণভাবে খুশি হয়, কারণ সে তো একজন শ্রমিক নেতা, যে কেনিয়া হয়তো আবার ভালো পজিশানে আসবে, ভালো অবস্থানে আসবে, লোকজন বুঝতে থাকবে এবং এই ক্যাপিটালিস্ট বা ইম্পেরিয়ালিজমের অবসান ঘটবে। এই জন্যে সে খুব খুশি হয়। আর এইভাবেই ভালো একটা দিন বা কেনিয়ার ভালো একটা অবস্থা দেখার জন্যই বা ভালো কিছু ওয়েট করছে, এটার জন্যই হয়তো এই কারেগা খুব খুশি হয়েছে। আর এইভাবে এই নভেলের পরিসমাপ্তি ঘটে। আলোচ্য নভেলকে অ্যানালাইসিস করলে এতটুকু বোঝা যায় যে নিউ রুলিং ক্লাস ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিজমের ভিত্তিতেই পরিচালিত হয়েছে।
কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ বা জনগণের জীবনমানের তেমন কোনো উন্নতি ঘটেনি, যদিও কেনিয়া স্বাধীনতা লাভ করেছে। খরাকে কেন্দ্র করে রাইটার তৎকালীন এই রুলিং এলিটদের ভণ্ডামিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে প্রিস্ট জে রড ব্রাউন, সে অসহায় মানুষদের সাহায্য করতো না। তার কাছে ওয়ানজা, কারেগা এবং আবদুল্লাহ গিয়েছিল সাহায্যের জন্য যখন জোসেফ অসুস্থ হয়েছিল, কিন্তু তারা কোনো হেল্প করেনি। কিমেরিয়া তাদেরকে হেল্প করেছিল, কিন্তু জঘন্য একটা কন্ডিশনের মাধ্যমে। ওয়ানজাকে সে রেপ করেছিল। অর্থাৎ এখানে এক্সচেঞ্জের বিনিময়ের মাধ্যমেই মানুষকে হেল্প করতো, এমনি এমনি কখনোই হেল্প করতো না। সুতরাং এই রুলিং ক্লাসের ভণ্ডামি এখানে স্পষ্টভাবে রাইটার তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে আবার দেখাচ্ছেন যে বাণিজ্যিকভাবে মদ উৎপাদন হয়েছে এবং ব্যবসা শুরু হয়েছে। যে মদটা হোমলি মেড হতো স্পেশাল ফেস্টিভ্যালের জন্য, কালে ভদ্রে খাওয়া হতো, কিন্তু সেটা এখন লাইসেন্সের ভিত্তিতে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। অনেক রাস্তাঘাট স্থাপনা এবং ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই রাস্তাগুলো ক্যাপিটালিস্টকে আরও ত্বরান্বিত করেছে। বিভিন্ন শহরের সাথে এর সংযোগের ফলে এই এই ইলমোরগটা নিউ ইলমোরগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে অনেক কমপ্লেক্সিটি এসেছে, জটিলতা এসেছে। এবং এখানকার যে স্থাপনাগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হতো। এখানে ব্রোথেল থাকতো, বার থাকতো, বিভিন্ন সেকশানে বিভক্ত ছিল। এছাড়া ব্যাংক লোন প্রোভাইড করা হতো, কিন্তু সাধারণ মানুষরা এই ঋণটা নিয়ে তারা কিছু করতে পারেনি, বরং সর্বশান্ত হয়েছে এবং জমি জমা হারিয়েছে। এই ইলমোরগে আস্তে আস্তে নৈতিকতা হ্রাস পেয়ে যাচ্ছিল বা মোরাল ভ্যালু হ্রাস পেয়ে যাচ্ছিল। এটা আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। আবদুল্লার মতো একজন ফ্রিডম ফাইটার যে জীবিকার জন্য রাস্তায় রাস্তায় অরেঞ্জ বিক্রি করেছে, শিপ স্কিন বিক্রি করেছে, আবার অন্যের পরিত্যক্ত একটা বাড়ি উদ্ধার করে সেখানে সে দোকান দিয়েছে। অর্থাৎ এখানে একজন ফ্রিডম ফাইটারের যে যোগ্যতা অনুযায়ী মর্যাদা বা সম্মাননা পাওয়ার কথা ছিল, কারণ যুদ্ধে সে একটা পা হারিয়েছে, তা পায়নি কি আজ সাধারণ মানুষের মতো সে জীবনযাপন করেছে এবং সার্ভাইভ করার জন্য অনেক ছোট ছোট পেশায় তাকে ইনভলভ হতে হয়েছে। ওয়ানজা নৈতিকতা বিসর্জন দিয়ে ব্রোথেল খুলেছে এবং ধনী মানুষদের টার্গেট করেছে। সুতরাং এখানে ওয়ানজার মতো একটা মেয়ে, যেটা ছিল সহজ সরল মেয়ে, সে কিন্তু জটিলতার দিকে চলে গেছে বা টার্গেট করে টিকে থাকার চেষ্টা করেছে। কেনিয়ার স্বাধীনতার পরে সুই এমজিগো এবং কিমেরিয়ার মতো মানুষরা, যারা কালো চামড়ার ছিল, তারা কিন্তু কেনিয়ান মানুষকে ভালোবাসেনি। তারাও কিন্তু তাদের কৌশলের মধ্য দিয়ে তাদেরকে এক্সপ্লয়েট করেছে। সাদা চামড়ার মানুষরা, ব্রিটিশরা যেভাবে তাদেরকে এক্সপ্লয়েট করতো, ঠিক সেই ভঙ্গিতেই কিন্তু এই উল্লেখিত ব্যক্তিরাও সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করেছে। সুতরাং অনেক আশা নিয়ে যে কেনিয়া স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীনতার পরে সাধারণ মানুষের যে উন্নতি হবে বা দেশের যে উন্নতি হবে, এটা কিন্তু হয়নি। এখানে জটিলতা বৃদ্ধি পেয়েছে, ইম্পেরিয়ালিজম বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপিটালিস্টরা আরও এসে এটাকে জটিল করে দিয়েছে। সুতরাং এখানে স্বাধীনতার পর কেনিয়া তেমন কোনোভাবে লাভবান হতে পারেনি। যেসব মানুষগুলো ক্ষমতায় ছিল তারাই লাভবান হয়েছে, সাধারণ মানুষরা উপেক্ষিত হয়েছে, নেগলেক্টেড হয়েছে। তো এটাই ছিল আলোচ্য নভেলের মূল বিষয়বস্তু। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।